বেশি নাম্বার। এই কি হইছে? লাগো আপনার বলার বাইসে নাই, বিদেশের মানুষের মারা গেছে। আল্লাহ, আমি মানি না, আমার বলা মরতে পারে না, আমি বিশ্বাস করি না। কি বললি অপয়া অলক্ষ্মী? আমার ভাসুরে খেয়ে ফেলছিস? তুই জন্মের সময় তোর মারে খাইছস, বিয়ের আগে তোর বাপরে খাইলি, এখন আমার ভাসুরেও খেয়ে ফেললি। না জানি একে একে এরপরে আমাদের সবাইরে খেয়ে ফেলে। আম্মা, পাড়াপড়শি ঠিকই বলছিল এই মেয়ে একটা অপয়া অলক্ষ্মী। আমরা তো তখন বিশ্বাস করি না আম্মা, এরপরে তো আমাদের সিরিয়াল আমাদের সবাইরে খেয়ে ফেলবে। বাবু তুমি ঠিকই কইছো মা, আমি তোমার আগেই বলছিলাম যে এই অপায়া অলক্ষীরে যদি আমরা আমাদের বাড়িতে আনি, আমাদের বাড়িতে মরার সিরিয়াল লাগবো। এবার বিশ্বাস হয়েছে, ভাইজানটা তো খাইয়া ফেলাইছে, এবার আমারে খাইবো, এরপর তোমার বৌমারে খাইবো, এরপর তোমারে খাইবো। আল্লাহ গো, এখন আমি কি করি? আমার প্রবাসী টাকার মেশিন বাইডা বলে মইরা গেছে, ও খাইয়া ফেলাইছে। আমি তোকে কইছিলাম এই অপয়া অলক্ষীরে তোরা রাখিস না, হয় গলা টিপা নাহলে বালিশ টাইপে মেরে ফেল। তোরা মানুষ নয়, আমার কোনো কথা শোনাস নাই, আমি বাঁচতে দিব না। আপনার হাই প্রেশার, আপনি যদি এখন এর মাইনে ফেলেন আপনার কি হবে? অপয়া, আমার ভাসুরে খায়া এই জায়গায় মরা কান্না কান্না হইতেছে না? অলক্ষী, আমার ভাসুর যদি তোরে বিয়ে না করতো তাহলে বিদেশের মাটিতে যে আজকে মারা যাইতো না। তোরে বিয়ে করার কারণেই আমার ভাসুর মারা গেছে। তুই আমার ভাসুরে মাইরে ফেলছস, আমার ভাসুরে মাইরা এখন তুই এই জায়গায় শোকের কান্না কাঁদতেছস না? ঘরের রান্না বান্না করবে কে? মা একদম ছেলের সঙ্গে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। মা বুঝো কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় ফেলছে। আর তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। এখানে মরার কান্দা না কান্দে যা গিয়ে রান্না বান্না কর, যাতে আমার শাশুড়ি আর আমার স্বামীরে বাঁচানো যায়। যা গিয়ে এখনই রান্না কর। মারে, আমি কামো যাইতাছি। আব্বা, তোমারে না কইছি অসুস্থ শরীর নিয়ে কামে যাইতে হইব না। তুমি কি আমার কথা একটু শুনবা না? তোমার আজকে কামে যাইতে হইব না, তুমি ঘরে যাও। মারে, সামান্য একটু জ্বর আর মাথা ব্যথা, ওষুধ খাইছি, একটু পরেই কমে যাব। আর আমরা গরিব মানুষ, কামে না গেলে খামো কি? আব্বা, খাওয়ানোর চিন্তা তোমার করতে হইব না। যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি আমাকে রিজিক নির্ধারিত করে রাখছেন, তিনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিব। তোমার কামে যাওয়া লাগবে না, তুমি ঘরে যাও তো। মারে, তা কইলে কি আর হয়? আমরা গরিব মানুষ, তাছাড়া তুইও বড় হইতেছিস, তোরে বিয়া সাদি দেওয়ান লাগবো না? কামে না গেলে টাকা পয়সা জমামু কি কইরা? আমি আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে নিষেধ করছি না আব্বা। আল্লাহ যা কপালে রেখে রাখছে তাই হইব। তুমি কামে যেতে পারবে না, এটা আমার সাফ সাফ কথা। তুমি এখনই ঘরে যাবা। আল্লাহ লিখা রাখছে ঠিক আছে, কিন্তু আমারও তো একটা কর্ম করতে হইব। শোন, আমি যাইতেছি, তুই খাইয়া নিস, আমার লিখে বসে থাকিস না। মিস্ত্রি সাহেব, ওই মশলা মারনের আগে দেয়ালে একটু ভালো করে পানি চুনি মাইরে নিয়েন। আর এই যে মশলা ফালাইতেছেন, লেবারদের একটু কয়েন এইগুলা যেন আগে আগে উঠায় আবার আপনার কাছে দেয়, নাহলে শুকায় গেলে কিন্তু পরে আবার এটা জমে যাবো। কাকা, কাকা কি হয়েছে? এই তোরা কে কোন জায়গায় আছিস? তাড়াতাড়ি আয়, কাকার নিয়ে হসপিটাল যাইতে হইব। বাবারে, আমার দিন শেষ হয়ে গেছে, আমার পরপরের ডাক হয়ে গেছে, আমার আর হাসপাতাল নিতে হবে না। তোমার কাছে একটা কথা কই বাবা, তুমি রাখবা? কি কথা কাকা? বাবা, এই কুলে আমার একটা মায়া মাত্র রেখে গেলাম, ওর তো 3 কুলে কেউ নাই, দেখে শুই না আমার মেয়েডরে একটা বিয়া দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিতেছি,
আজকে থেকে আপনার মায়া সব দায়িত্ব আমার। আপনি সুস্থ হন, আপনি আর আমি মিলা ভালো পাত্র দেখে ওরে বিয়া দিব। হয়েছে এবার? না বাবা, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, ওরা দেখা শুনা ভালো একটা জামাই দেখা বিয়া দিয়া দিবা। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আপনার হাতে ছুঁয়ে কথা দিতেছি, আজকে থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। আমি ওরে ভালো পোলা দেখা বিয়া দিয়া দিব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকা কাকা, এই তোরা কি কোন জায়গায় আছিস? তাড়াতাড়ি আয়। কাকা কাকা কোন কোন কাকা? তোমারে এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই, কিন্তু এটা তো আমাদের মানতে হইব। জন্ম যেহেতু নিছি, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হইব। কাকার বয়স হয়ে গেছিল, তার হায়াত শেষ, সে আল্লাহর কাছে চইলা গেছে। তুমি যদি কবরের কাছে বৈশা চোখের ফানি ফালায়া এভাবে কান্নাকাটি করো, কাকার আত্মায় কিন্তু কষ্ট হইব। আমি কই কি, তুমি নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে দুহাত তুলা দোয়া করো, দেখবা সন্তানের দোয়া পাইলে কাকাই জান্নাত পাইব। কাজল, তুমি একটা কথা জানো না, কাকা যখন মারা যায় ঠিক তার আগ মুহূর্তে আমার একটা দায়িত্ব দেয়া গেছে। তোমার আজকে থেকে ভরণ পোষণ ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমিও কাকারি শুয়া কথা দিছি, তোমারে একটা ভালো পোলা দেখা বিয়া দিম, যাতে তুমি সুখী হও। কিন্তু পত্রিকায় টেলিভিশনের মধ্যে সংবাদে যেসব দেখতাছি, বাপ হইয়া সন্তানরে খুন করতেছে, সন্তান বাপের খুন করতেছে, স্বামী স্ত্রীর মধ্যে কোলাহল, স্ত্রীর হাতে স্বামী খুন হইতাছে, নয়তো স্বামীর হাতে স্ত্রী খুন হইতাছে। আমি পাগল হয়ে যাইতাছি। যখনই চিন্তা করতেছি, আমি দেখা শুনে না হয় তোমার এখন বিয়া দিলাম, তুমি যদি ওই সংসারে যাইয়া সুখী না হও, তাইলে তো আমার ঠিক হইব না। তাই আমি সিদ্ধান্ত নিছি, তুমি যদি অমত না করো, আমি তোমারে বিয়া করতে চাই, আমার বউ বানায়া আমার ঘরে তুলতে চাই। বিয়া করবেন? আপনারা তো মেলা বড় লোক, কোটিপতির সন্তান, আপনার পরিবার কি কখনো আমারে মাইনে নিব? মানব না। যখন তারা জানবো গ্রামের হকগুলো লোকে আমারে অপয়া কয়, অলক্ষী কয়, জন্মের সময় আমারে জন্ম দিতে গিয়ে আমার মা মইরা গেছে, এখন আমার বাপটাও মইরা গেছে, আমার তো কেউ নাই দুনিয়াতে, তখন আপনার পরিবারের কেউ আমারে মাইনে নিব না। আপনি আমারে মাফ করে দেন, আমি আপনার বিয়ে করতে পারবো না। তুমি নিজের অপয়া অলক্ষী কইও না। হৌত মৌত এটা মানুষের হাতে না। তুমি যখন ছোট আছিলা, তোমার জন্মের সময় তোমার মায় মারা গেছে, মানুষে এটারে কুসংস্কার মনে কইরা তোমারে কটু কথা কয়। তোমার জন্য তোমার মায়ে মরে নাই, নিজেরে কেন তো ছোট ভাবতাছ। আর আমার পরিবারের কথা কইলা না, আমার পরিবারে আমি সব কিছু, আমার ইনকামে আমার পরিবার চলে। আমি যেইটা কমু হেরা আমার কথায় না করব না। তাছাড়া আমার পরিবারের মানুষে তোমার লগে সংসার করব না, সংসার করবো আমি। তুমি আর না কইরো না, আমি আজকেই তোমারে বিয়া করো, চলো। আমারে কুলে কেউ নাই রে বন্ধু, দুই কুলে কেউ নাই,
কোথাও নাই রে আপন মানুষ, কোথাও নাই রে ঠাই আমার, কোথাও নাই রে আপন মানুষ, কোথাও নাই রে ঠাই আমার, কুলে কেউ নাই রে বন্ধু, দুই কুলে কেউ নাই। রমেল, তোর সাথে এই মেয়েটাকে? মা, আমি তোমাদের না জানায়া ওরে বিয়ে করছি। ওর নাম কাজল। কাজল আমার মা, সালাম করো। দাঁড়াও, তুই কি ভাবছস? না বলে না জানে তুই যারে তারে জাতের মেয়ে না অজাতের মেয়ে নিয়ে আসবি, নিয়ে শেখের বাড়ির বউ বলবি, আর আমি সেটা মাইনে নিব? মা, কিসের জাত ও জাতের কথা হইতাছে? দেখ তো, এই মেয়েটাকে চিনিস নাকি? হ্যাঁ, এই মেয়ের তো আমি চিনি। শুধু আমি কেন, পুরা গ্রামের মানুষ চিনে। ওদের বাড়ি হইতেছে পাশের গ্রামে। ওরে সবাই কি নামে ডাকে জানো? অপায়া। জন্মের সময় ওর মায়ের খাইছে, কিছুদিন আগে খাইছে বাপেরে, এখন আমাদের বাড়িতে আইছে আমাদেরকে খাইতে। প্রথম তোমার বড় পোলারে খাইবো, তারপর খাইবো আমারে, এরপর খাইবো তোমারে, পরে এই বাড়ি হয়ে যাবো নিঃস্ব, সে দখল করে রাখবো। মাহফুজ, তোমার ভাবি আর আমি তোমার বড় ভাই। বড় ভাইয়ের সামনে তার বউকে কিভাবে সম্মান করতে হয় এটা শিখো। বয়স হইতাছে, দুদিন পরে তুমিও বিয়ে করবা, এই বাড়িতে বউ নিয়ে আইবা। অতএব কে জাতের কি অজাতের, লক্ষ্মী কি অলক্ষ্মী, সেটা আমি বুঝবো, তোমার না বুঝলেও চলবো। রমেল, চুপ কর। আমার সামনে আমার ছোট ছেলেকে ধমক দিয়ে কথা বলতেছিস? তো সাহস তো কম না? পুরো খারাপ কি বলছে? আর আমিও তো শুনছি ওই গ্রামে একটা অপয়া অলক্ষ্মী মেয়ে আছে। তুই জাইনে শুইনে একটা অপয়া অলক্ষ্মী মেয়েকে আমার বাড়িতে বউ করে নিয়ে আসছস, আর এটা আমি বউ হিসেবে মানে নেব ভাবলে কি করে? যেখান থেকে মাইয়ারে নিয়ে আসছস সেইখানে নিয়ে রাখা। মা, আমি চাইলেও ওরে আর এখন এই বাড়ি থেকে বার করতে পারবো না। তার কারণ কি জানো? আমরা মুসলিম। আমি আল্লাহরে সাক্ষী রেখা ওরে বিয়ে করছি। আমরা শপথ করছি সুখে দুঃখে আমরা দুইজন দুইজনের পাশে থাকবো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কেউ কাউরে ছাড়া থাকবো। রমেল, মার সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা কি আমি দেইনি, না ভুলে গেছিস? আমি যেটা বলছি, এই মেয়েকে নিয়ে এক্ষুনি তার বাসায় রেখে আয়, আর যদি আমার কথা না শুনিস আমি এই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেব। মা, একখান কথা মনে রাখো, সে কিন্তু এই বাড়ির বউ। তুমি যদি তারে আমার বউ হিসাবে মর্যাদা না দাও, তাহলে মনে রাখো সেও কিন্তু তোমারে শাশুড়ি হিসাবে কোনো সময় সম্মান করবে না। কাজল, ঘরে চলো। দেখছস, যাকে আমি গর্ভে ধারণ করছি, যাকে আমি এত কষ্ট করে লালন পালন করে বড় করছি, আজকে কিনা সে আমাকে সম্মান শিখাইতে আসছে। তার বউকে যদি আমি মর্যাদা না দেই তাহলে তার বউ আমাকে সম্মানই করবে না। আম্মা, গণেশ তুলটা গেছে। আগে দেখতাম মানুষ বিয়ের পর কিছুদিন গেলে বউয়ের আঁচলের নিচে ঢুকে, আর তোমার পোলায় বিয়ের আগেই বউয়ের আঁচলের নিচে ঢুকে আসছে। আম্মা, আমার কাছে মনে হইতাছে এই মাইয়া, এই অপায়ার বাচ্চা অপায়া আমার ভাই কবিরাজি করছে। জাদু টোনা করুক নাই কবিরাজি করুক, ওর ওই জাদু টোনা আর কবিরাজি কিভাবে ছাড়াইতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। হয় এই বাড়িতে ওই অপয়া থাকবো, নয়তো আমি থাকবো। পারবা না, তোমার পক্ষে একা এই কাজ সম্ভব না। শোনো, তোমার বয়স হয়ে গেছে, তুমি কি ওই মেয়ের সাথে মুখ চালায়া পারবা? কোনোদিনও সম্ভব না। এই জন্য আমাদের অন্য রাস্তায় হাঁটতে হবে। অন্য রাস্তায় হাঁটবো মানে? তুই কি করতে চাস? মা, তুমি বুঝতেছো না কেন? এখন তুমি একা, তোমার মুখটা একা চলতেছে। যখন তোমার পাশে থাইকে আরেকজন সাপোর্ট দিব, তখন বিষয়টা কি হইব? তোমার দলটা ভারী হইব। এই জন্য আমাকে একটা বিয়ে করায় দাও। আমার বউ সবসময় তোমার পক্ষে থাকবে, ওর মুখ সবসময় তোমার পক্ষে চলবে। এটা তো আমি আগে ভাইবা দেখি নাই। ঠিক আছে, আজকে আমি ঘটকের কাছে যাইতেছি, তোর জন্য যেন একটা ভালো মেয়ে দেখে রাখি। হ্যাঁ মা, তোমার আর কষ্ট করে মাইয়া দেখতে হইব না। ভাইয়া আমার দেখা আছে, আমি শুধু ওদের বাসায় খবরটা পৌঁছাবো আর আলহামদুলিল্লাহ কবুল বলবো।
কি রে পোড়ামুখী, হ্যাঁ? তুই আমার বড় পোলার খায় তো শান্তি হয় নাই, এখন তুই আমার ছোট পোলাটারও খাইতে চাইতেছস। এই তুই পাইছস কি? কি পাইছস? হ্যাঁ, সংসারে কাজকর্ম ফেলায় রেখা খালি মায়া কান্না কাঁদতেছস, লোকজন দেখানোর জন্য কাঁদতেছস। ওরা তো তোর না, ওরা আমার, কষ্ট আমার, কারণ আমার বড় ছেলেটা মারা গেছে। আজকে আমি বড় ছেলে হারাই ফেলেছি শুধুমাত্র তোর কারণে। তুই অপয়া অলক্ষী, সেই দিন এই বাড়িতে পা দিছস, সেই দিন থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। হ্যাঁ, কাইন্দে দেখাইতেছস? আমার বড় ছেলের আমি হারাইছি, আমার ছোট ছেলের আমি হারাইতে চাই না। আমার ছোট ছেলে কাঁদতে কাঁদতে ভাইয়ের চোখে পাথর হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। তুই কি ভাবছস আমার বড় ছেলেরে খাইছস, আমার ছোট ছেলেরে খাবি, আমার ছোট বৌমারে খাবি, তারপর আমারে খাবি? শ্মশান বানাই দিবি? না, আমি থাকতে এই বাড়ি আমি শ্মশান বানাইতে দেব না। তোরে রান্না বান্নার কথা কওয়া হয়েছে, তুই এখনো দাঁড়ায় দাঁড়ায় কেন মায়া কান্না কাঁদতেছিস? কেন কাঁদতেছিস? চল চল, রান্না বান্না করবি, চল চল চল, হারামজাদি। রান্না কর, এইগুলো কইটা বেটা রান্না করবি। তোর জন্য আমি বড় ছেলের হারাইছি, কিন্তু আমি ছোট ছেলের হারাইতে চাই না। এক্ষুনি এগুলো কুইটা বাইটা রান্না করবি, আমার ছোট ছেলের সামনে খাওন দিবি, যাতে আমার ছোট ছেলে না মরে। যদি আমার ছোট ছেলে মারা যায়, আমি কিন্তু তোর সাইডে দেবো না, আমি তোর শেষ করে ফেলাই দেবো। শিগগির রান্না করে আধা ঘন্টার ভিতরে আমার ছেলে। এই শোনো না, বলো। বলতেছিলাম যেভাবে হোক বড় ভাইরে যদি বোঝাই সোজাই বিদেশে পাঠানো যায় ভালো হয় না? কেন ভাইজানরে বিদেশ পাঠাই দিত কেন? ভাইজানের কি আল্লাহর রহমতে কোনো টাকা পয়সা কম আছে? ভাইজানের টাকা দিয়ে ভাইজান চলতেছে, আমি চলতেছি, আমাদের পুরো সংসার চলতেছে, তো ভাইজানরে বিদেশ পাঠাবো কেন? তুমি তো বুঝতেছো না বিষয়টা। ভাই যদি দেশে থাকে তাহলে অপয়া অলক্ষীটারে বাড়ি থেকে তাড়াবো কিভাবে? ভালো একটা কথা বলছো, তাহলে কি করা যায় বলো তো? এই জন্যই তো বলতেছি বড় ভাইরে ভালো করে বুঝাই ইউরোপ কান্ট্রিতে পাঠাও। তাছাড়া বড় ভাই যদি ইউরোপে যায় ওইখানে তো বিলাসবহুল জীবন কাটাইতে পারবে, আর বড় ভাই বিদেশ যাওয়ার পরে তো আমাদের সুযোগ থাকবেই, তখন আমরা এই অলক্ষী অপয়া বউডারে বাড়ি থেকে খেদাইতে পারবো। তুমি কি বলো? তুমি ঠিক কথা কইছো, কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে। আমি যদি ভাইজানরে বলতে যাই, ভাইজান যদি অভিমান করে আমার টাকা দেওয়া বন্ধ করে দেয়, এই জন্য আমি মায়েরে বোঝায় বলবো, আর তুমি মায়েরে পুরো ফিটিংটা দিবা। তুমি আর মা মিলা যদি ভাইজানরে বোঝায় বলো, ভাইজান শরমে না করতে পারবো না, ভাইজান পুরো করে বিদেশে উড়াল দিব। ঠিক আছে, কালকে তাহলে তাই করব। আমি আর আম্মা মিলে বাইরে বোঝানোর চেষ্টা করব, আর তুমি আজকে তাহলে আম্মুর সাথে কথা বলে ফেলো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি একটু গেম খেলি। এখন আবার গেম? জানো না আমি রাতে গেম না খেলে পারি না। ঠিক আছে ভাই কোনো চিন্তা করেন না, ওই আপনার ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের টাইলসের কাম শেষ করছি, এখন খালি ওই পুটিং এর কামটা বাদ আছে, বুঝছেন? পুটিংটা শেষ করেই আপনারে মনে করেন যে আমি ফ্ল্যাট বুঝাই দেবো। আমার আর 15টা দিন সময় দেন। আচ্ছা, ওই আমি আপনার সাথে 10 মিনিট পরে কথা কই, আমার একটা জরুরি ফোন আসছে। হ্যাঁ রাখি, হ্যাঁ আমি পরে ফোন দিতেছি। কি হয়েছে? আরে কথা কইতেছো না কেন? মন বেজার করে বসে আছো, হয়েছে কি? মন খারাপ কেন? নতুন বউ আর তোমার ছোট ভাই কইতাছে যে তোমারে নাকি বিদেশ পাঠাই দেব, বিদেশ পাঠাই দিয়া আমার নাকি বিষ মারবো, আমি নাকি এই বাড়ির বোঝা, অনেক বিরক্ত করি, তারপরে আমি আমার নামে নানান ধরনের কথাবার্তা। তুমি কি সত্যি সত্যি বিদেশে চলে যাবো? তুমি তারা ঘরের মধ্যে কি কথা কইলো না কইলো এটা কেন শুনতে গেছো কান পাইতা? তারা যা মন চায় তাই কুক। আর কি কইছে? আমারে বিদেশে পাঠাইবো। আমার ভাই হইল গিয়া ভাদাইম না,
ও নুন আনতে পান্তা ফুরায়, ও দাড়ি কাটার টাকা পর্যন্ত আমি দিই, আর ও আমারে বিদেশ পাঠাইবো। বিদেশে ও কইলো আর আমি চলে গেলাম। আমার এত সুন্দর ব্যবসা বাণিজ্য, কনস্ট্রাকশনের কাম করি আমি, আমার কি টাকা পয়সার অভাব যে আমি না খায়া না দেয়া আসি যে বিদেশে যাইতে হইব টাকা কামাই করানোর জন্য? হেরা কি কইলো না কইলো এটা হই না, উনি মন খারাপ বসে আছে। আমি কি আর ইচ্ছা করে শুনছি নাকি? রুমের দিকে আশা ধরছিলাম, পরে জান্নাত থেকে শোনা যেতেছিল, পরে ওনার কথাগুলো শুনলাম। কিন্তু একটা কথা কি জানো, আমারে কিন্তু গ্রামের মানুষ অপয়া কয়। জন্মের পরে মা মারা গেছে, আব্বারে কয়দিন আগে হারাইছি, এখন আমি আপনারে বিয়ে করছি। সবাই কইতেছে আপনার সাথে নাকি আমার সংসার টিকবো না। তারপরে আবার ছোট বউরে মারে সবাই কান পোড়া দেয়। মাও দেখছি আমার নিয়ে অনেক আজে বাজে কথা বলে। তাই কইতেছিলাম কি, আপনি যদি আমার কাছে না থাকেন আমারে কে দেখবো? এই জন্যই তোমারে আমি কইলাম, তাই জন্য মন খারাপ করে বসে আছো আর ভ্যাট ভ্যাট করে কাঁদতেছো। হ্যাঁ, আর এই পাড়ার লোকে কি আমার সংসার চালায় না তোমার লগে সংসার করে? তুই পাড়ার লোকে কি কইলে এটা শুনতেছো? আমার ভাই ভাবি আমার মা কি তোমার লগে সংসার করে না আমি তোমার লগে সংসার করি? শুনো, এই বাড়ির বড় পোলা হইলাম আমি, আমার টাকায় এই সংসার চলে, এই সংসারে আমি যেইটা কমু সেটা হইব। আর তুমি যেহেতু এই বাড়ির বড় বউ, মানে আমার বউ, তুমি হইলা এই বাড়ির রাজরানী, তুমিও আজকের থেকে যেইটা করবে এইটা হইব। আর বিদেশ জনম গেলেও না হইছে, আমি জীবনেও বিদেশে যাবো না, এই তোমারে কথা দিলাম, বিশ্বাস করো আমি বিদেশে যাবো না। আর আজকের থেকে মাইনসে কি কইলো এইটা শুন না, এই রাত্রেবেলা আমার কাছে এসে ঘ্যানর ঘ্যানর করবা না আর মন খারাপ করে থাকবা না, ঠিক আছে? আমি বিদেশে যাইতেছি না, অনেক কাম করো, এইসব মাথার থেকে ফালাই দিয়া যে ঘুমাও, রাত হইছে, আমার আবার একটা ক্লায়েন্টের লগে কথা কইতে হইব, বুঝো না? ফ্ল্যাটটা রেডি হইছে, বুঝাই দিতে হইব না, যাবো, শুয়ে পড়ো। হ্যালো ভাই, হ্যাঁ কন? আচ্ছা চিন্তা করেন নয়, বাকি টাকা যেটা আছে বুঝছেন, ওইটা খালি একটু ব্যাংকে ঢুকাইয়া দিয়েন। বুঝেনি তো আমার আবার হিসাব কিতাব করণ লাগে। সমস্যা নাই, 15 দিনের মধ্যে আপনার উঠাই দিব, কথা দিতেছি। বাবা, হ্যাঁ মা? তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা মা? আসলে এই গ্রামের অনেকেই তো বিদেশ গেছে। আমি বলছিলাম কি, তুইও যদি বিদেশ যাইতি তাহলে আমাদের সংসারটা আরো সচ্ছল হইতো, আমাদের জন্য ভালো হইতো। মা ঠিক আছে, তুমি তো কইতেছো বিদেশ যাওয়ানোর কথা, কিন্তু দেখো আমরা তো খারাপ নাই, আল্লাহর রহমতে আল্লাহ আমাদের ধন সম্পত্তি টাকা পয়সার কোনো কমতি রাখে নাই। আর তাছাড়া আমি তো কনস্ট্রাকশনের ব্যবসা করতেছি, আল্লাহর রহমতে তো ব্যবসাও ভালো আছে। আমি কেন বিদেশে যাবো? বিদেশে তো তারা যায় যাদের কাম কাজ নাই, বেকার পইরা আছে, অর্থনৈতিক কষ্টে আছে তারা। আমি কেন শুধু শুধু বিদেশে যাবো কত? ভাইজান, আমি বুঝছি আপনি কেন রাজি হইতেছেন না। আপনি বড় আপার কথা চিন্তা করতেছেন, তাই না? আমিও বুঝছি, কিন্তু ভাইজান এখন কথা কি জানেন, আসলে আমার তো বড় কোনো বোন নাই, আমি একাই। এই জন্য বলতেছিলাম আপনি যদি রাজি হয়ে যাইতেন ভালোই হইতো। আমি কাজল আপারে দেখে শুনে রাখবো, একবারে আপন বোনের মতো। আপনি রাজি হয়ে যান। আপনি তো জানেনই আপনার ভাই কোনো কাজকর্ম করে না, সারাদিন খাওয়া ঘুম আর টই টই করে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছুই পারে না। ভাইজান আপনি রাজি হয়ে যান না, তাইলে তো ভালোই হয়। বোন তুমি ঠিকই কইছো, আমার ছোট ভাইরে তো আমি বিশ্বাস করে যে আমার কামটা রাইখা যাবো এটাও তো পারতাছি না। আর তাছাড়াও বাউন্ডুলে কোনো কাম কাজ করে না, আমার এত বড় ব্যবসা আমি রাইখা বিদেশে যাই, এটা ঠিক হইব না। ভাইজান এই জন্যই তো বলতেছি আপনি যান। আপনি গেলে পরে তো সবকিছু আপনার ছোট ভাই সামলাইতে পারবে। আর আপনি তো যে কোনো দেশে যাবেন না, আপনি যাবেন হলো ইউরোপে। ইউরোপে যাই তো আপনি ইউরো কামাবেন। ছোট বৌমা তো ঠিক কথাই বলছে, তুই আর না করিস না। দেখ, বেশি দিন না, 2-3 বছর থাইকে আসলে তো আমাদের সংসারটা আরো সচ্ছল হইব। এখন তুই কনস্ট্রাকশনের যে ব্যবসা করস, তখন তুই গাড়ির ব্যবসা করবি, আরো বড় হবি, লোকজন আমাদের চিনবো। আর বৌমারও তো আমি বড় বউর মতো দেখি না, ওরা তো আমি মেয়ের মতো দেখি। এই বাড়িতে ও বড় মেয়ে আর ও হলো ছোট মেয়ে। বাবা তুই আর অমত করিস না, মাত্র তো 2টা কি 3টা বছর, যা বিদেশ কইরা আয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করে কইতাছো তাহলে দেখি, যে কোনো দেশে তো আর যাওয়া যাইব না। ইউরোপে আমার কিছু বন্ধু বান্ধব আছে, দেখি ওদের সাথে কথা কয়ে কোনো কান্ট্রিতে আমি ঢুকতে পারি কিনা।
আচ্ছা ঠিক আছে। মা আমার আবার কামে দেরি হয়ে যেতে, তাইলে আমি এখন যাই। আচ্ছা আম্মা ইউরোপ যাবে। ইউরো কামাবে। চল। কি হয়েছে? আহা, আমি বিদেশে যাইতাছি, যাওনের সময় বাচ্চা পোলাপানের মতো কেউ কান্নাকাটি করে? আমি তো 3টা বছরের জন্য বিদেশে যাইতাছি, 3টা বছর পর দেখবা আমি দেখতে দেখতে পার হয়ে গেছে, চলে আইছি। আর তুমি যদি যাওনের সময় কান্নাকাটি করো, আমি বিদেশে গিয়া কি শান্তিতে কাম কাজ করতে পারো? আমার তো কামে মন বইব না বউ। 3 বছরের জন্য আপনি বিদেশে যাইতেছেন, এটা আপনার জন্য সামান্য সময় হইলেও আমার জন্য সামান্য সময় না। আপনি চলে যাওয়ার পর আমার জন্য তো আর কেউ থাকবো না। ওর মা নাই, বাবা নাই, শেষ বর্ষে হিসেবে আপনি ছিলেন। এখন যদি আপনিও আমারে ফেলাই চলে যান, আমি কার বর্ষে এই জায়গায় থাকবো কোন? আহা, কি কইতাছো তুমি? মাত্র তো 3টা বছর, দেখতে দেখতে দেখবা চোখের পলকে চইলা গেছে। আর কি কইলা, কেমনে থাকবা আমারে ছাইরা? বাড়িতে মা আছে, ছোট ভাইরে বিয়া দিয়া বউ নিয়ে আইছি, তোমার তো একজন সঙ্গী বাড়ছে। দেখবা মা আর তোমার ছোট বোনের সাথে গল্প করতে করতেই তোমার 3 বছর চইলা যাইব। তাছাড়া আমি যে বিদেশে যাইতাছি, তোমার আমার ভবিষ্যতের জন্য যাইতাছি বউ। আরে বাবা, চোখের পানি মুছা অন হাসি মুখে আমার বিদায় দাও। এই হারামজাদি, আমি বাড়ির থেকে যে একটু বাইর হইছি আর সেই সুযোগে আমার ফোনটা নিয়ে আমার পোলার কাছে আমার নামে বিচার দেওয়ার জন্যে, আমি তোকে খাইতে দেই না, তোকে দিয়ে সারাদিন খাটাই, এইসব বলার জন্যে। আম্মা, আপনি আমারে ভুল ভাবতেছেন। আপনার ছেলে বিদেশে যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমি একদিনও কথা বলিনি। আমার কাছে একটা ফোনও নাই যে আপনার ছেলের আমি ফোন দিব। তাই ভাবছিলাম আপনার ফোনটা দিয়ে আপনার ছেলেরে কল দিই। আপনার নামে বিচার দেওয়ার জন্য আমি তারে ফোন দিতে চাইনি আম্মা। আম্মা ডাহা মিথ্যা কথা কইতেছে। আমাগো নামে বিচার দিয়ে ভাইজানের কাছে ইউরোপ পাঠানো বন্ধ করে দিব। সব মতলব বুঝে ফেলাইছে আম্মা। ওই যে বলে না, গরিবের হইল ঘোড়া রোগ, বেশি ভালো থাকলে পরে না ভালো থাকতে চায় না। আর তুই ভালো করে জানিস রোমেলের সাথে যা কথা বলার আমরা বলুম, তুই কথা কেন বলবি? তুই এই বাড়িতে থাকবি, 4 ফরমাস খাটবি, কাজকর্ম করবি, আমি যেভাবে যেভাবে চলতে বলবো ঠিক সেভাবে সেভাবে চলবি। ভুলে ভালেও রোমেলের সাথে কথা বলার চেষ্টা করিস না। আম্মা আর কিন্তু বাড়তি দিয়ে যাইবো না। আজকে তো কথা বলার সাহস দেখাইছে, এরপরে তো চুরি করে কথাই বলবো, তখন তো কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। আম্মা তার থেকে এখনই যা করার করতে হবে, দেরি হইলে আবার সমস্যা হয়ে যাবে। ঠিক বলছস, বেশি বার বাড়তে দেওয়া যায় না। এক কাজ কর, ওকে এক্ষুনি শেষ করে ফেলতে হবে। ধর মা, কি শুরু করছো? ফাঁসির দড়িতে ঝুলার খুব ইচ্ছা হইছে না? হ্যাঁ ভাবি, তুমি ঘরে যাও তো, ঘরে যাও। এই এই বেয়াদব জানি কোথাকার, বড় ভাবি লাগে তারে যে তুই মাইরা ফেলতে চাইতেছস, ফাঁসিতে কি তুই ঝুলবি নাকি আমি ঝুলবো? আচ্ছা মা, তোমার কি কোনোদিন আক্কল হইব না? এই যে স্বর্ণের ডিম পাড়া হাঁসটারে জবাই করে ফেলতে চাইতেছ, এই হাঁস যতদিন এই বাড়িতে আছে তোমার পোলায় ততদিন ইউরো পাঠাইবো। আর যদি এই হাঁসের কিছু হয়ে যায় তাইলে কিন্তু আর ইউরো পাঠাইবো না। আর এই যে আপনার কি সমস্যা? ঘরে বয়ে বয়ে খান তো, তাল পান না। জামাই কি কোনো কাজ করে? জামাই কোনো কাজ করে না, বাইরের ইউরো দিয়া চলে, ফুডাঙ্গিরি করে, টাকা পয়সা বাইরটা দিয়া কামায়, বুঝছেন? আপনি যে হাঁসের গায়ে হাত তোলেন, ভাইজান যদি শুনে বাটাম আমারেও দিব, আপনারেও দিব। সুতরাং কি করতে হইব? ধৈর্য ধইরা তিলে তিলে মারতে হইব। একবারে যদি মাইরা ফেলেন তাহলে ফাঁসিতে সবাই ঝুলতে হইব। খালি লিপস্টিক লাগায় ঘুরলে
আর ড্যাং ড্যাঙায় চললে হইব না, একটু বুদ্ধিও খাটাইতে হইব। তুই যেভাবে বলতেছস ওইভাবে তো কখনো ভাইবে দেখি নাই, তাহলে কি করব? ইস, এখানে নাবালক শিশু বাচ্চাটা, সে কিছুই বুঝে না, তাহলে করবোটা কি? আরে ওরে দিয়ে বেশি বেশি কাজ করাও, মুখে মধু থাকুক, কিন্তু শরীরের উপর অত্যাচার করো। কিভাবে করবা? কাজ করাইবা, কাজ একটার পর একটা দিয়ে রাখবা। মনে করো রান্না করছে, রান্নার পরে কইবা ঘর মুছতে, ঘর মুছছে, ঘর মুছার পরে কইবা দুয়ার ঝাড়ু দিতে। এইভাবে অত্যাচার করো, মানুষকে মারতে হয় তিলে তিলে। আর যদি গলায় টিপ দিয়া ধরে মাইরা ফেলতে চাও তাইলে কিন্তু সমস্যা হইব। আর সবচেয়ে বড় কষ্ট হইতাছে খাবারের কষ্ট। এই কষ্টটা যদি ঠিক মতো দিতে পারো তাইলে 100% 2-4-6 মাসের মধ্যে মারা যাইব। দিনে খাবার চলবো এক বেলা, আমরা খামু 3 বেলা। আমরা খাইয়া যেটা বাঁচমু ওইটা রাইতে একবারও খাইয়া ঘুমায় থাকবো। কথাটা যেমন থাকে। ঠিকই কইছেন স্বামীজান। আম্মা তাইলে চলেন কাজ শুরু করে দিই। ইস, আম্মা চলেন তাহলে কাজ শুরু করে দেই। ঘরে শুধু পাঙ্কু ভাব নিয়ে বসে থাকা ঠিক আছে? যান আপনারা, যান। আসলে মহিলা মানুষ একটা লোক আরেকটা থাকলে একটা না একটা ঝামেলা পেঁচাইব। কি একটা দুর্ঘটনা ঘটাইতে নিছিল। হট, একটুর জন্য টেবিল থেকে সরছি আর তুই এসে গিলা শুরু করে দিছস। এই সারাক্ষণ যদি গিলোস, সংসারের কাজকর্মগুলো কে করবে? কে করবে শুনি? আম্মা, কালকে রাইতে আপনারা খাবার খাইছেন, আমারে খাবার দেন নাই। সকালবেলাও আপনারা নাস্তা খাইছেন, আমি নিজের হাতে বানাইছি কিন্তু আপনারা আমারে খাইতে দেন নাই। দুপুর হইছে আপনারা খাবার খাইছেন কিন্তু আমারে ডাক দেন নাই, আমার লেগে খাবারও রাখেন নাই। আমিও তো মানুষ, আমার তো ক্ষুধা লাগে, তাই এখানে টেবিলের উপরে যে পড়া ভাতটি ছিল আর অল্প একটু মাছের কাঁটা কোটা ছিল ওগুলো আমি খাইছি। আম্মা, আমার তো বাঁচতে হইব। ওই তোরে বাইসে থাকতে কে বলছে? মরতে পারস না? এত সুন্দর করে যে এইভাবে তোকে বসাই, তাও তো মরস না। কাঁঠালের আঠার মতো আমার সংসারে লাগে রইছস, ছুটাইতেও পারি না, ছাড়াইতেও পারি না। আম্মা, এইটা যেমন আপনার সংসার, এটা তো আমারও সংসার। এই বাড়িতে যেমন আপনি বউ হয়ে আইছিলেন, আমিও তো ঠিক সেই রকম করে এই বাড়িতে বউ হয়ে আইছি। আমার তো এই বাড়ির উপর একটা অধিকার আছে, কিন্তু আমি তো আপনাদের সেই অধিকারটা খাটাই না। এই বাড়ির কামের মানুষ তো দূরের কথা, রাস্তার কুত্তায় মনে হয় এইভাবে থাকে না যেভাবে আমি এই বাড়িতে থাকি। আমার স্বামী বিদেশে থাকে, আমি কোনো সময় তারে ফোন দিই না, আমি কোনো সময় তার সাথে কথা বলতে পারি না, শুধুমাত্র আপনাদের জন্য। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা তো আমার তিলে তিলে মারার প্ল্যানিং করতেছেন। আমি গরিব হইতে পারি কিন্তু আমার তো বাঁচার অধিকার আছে। আরে রাস্তার কুকুর বিড়ালে তো মানুষ খাবার দেয়, আপনারা কেন আমারে খাবার দিতেছেন না? কেন আমারে বাঁচতে দিতেছেন না? আমি এটা বুঝতে উঠতে পারতেছি না আম্মা। আপনার কাছে দুটা হাত জোর করে কইতাছি আম্মা, আপনারা আমার মার থেকে হবে বেশি জানি। জন্মের পরে আমি আমার মারই চোখ দিয়ে দেখি নাই, কিন্তু আপনার আমি দেখছি। আপনি আমার মা, কিন্তু আপনি তো আমার মানুষ মনে করেন না, আপনি তো আমার অমানুষ মনে করেন। আর পটানো লাগবো না, ভালো মতোই আমারে পটানোর কায়দা তোর কাছে আছে। এই তুই বুঝোস না তোরে যে আমরা পছন্দ করি না, তুই যে অপয়া অলক্ষী সেটা আমরা হারে হারে ঠিক পেয়ে গেছি। এত কথা কেন বলিস? যদি এই সংসারে থাকতে চাস না খাইয়ে থাকতে হবে, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে কাজ করতে হবে। হয় এই সংসারে থাকবি, নয়তো ভালো না লাগলে এই সংসার থেকে দূর হয়ে যাবি। ছোট বৌমা কাপড় চোপড় ভিজায় রাখছে, এক্ষুনি যায় ধুয়ে দে। দেখছো সাহস কত! বুঝতে পারছি এই টেবিলে সামান্য পরিমাণ খাবারও রাখা যাবে না, তাহলে সেটা খেয়েও বেঁচে থাকবে। আমি আর কালকের থেকে এই ভুলটা করবো না। তুমি যাওয়ার সময় কয়ে গেছিলা 3 বছর পর তুমি বাড়িতে ফিরবা। 4 বছর হয়ে গেল, ফেরার তো কোনো নামগন্ধ নাই। ফোন দিয়ে তো একটাবারও আমার খোঁজ খবর নাও না। খোঁজ খবর নিতে হয় আমার নিজেরই, তাও 6 মাস পর পর চুরি কইরা, ফোন মার কাছ থেকে চুরি করে নিয়ে। তুমি তো দেশে আইতে পারো তাই না?
আমি বুঝছি তোমার কথা, কি করবো কও, বিদেশে আইছি, চাইলে তো আর হুট করে আসন যায় না। শোনো, তুমি আমার মায়ের লগে আর আমার ছোট ভাইয়ের বউয়ের লগে একটু মিল্লা ঝুল্লা থাইকো। আমি জানি আমি নাই, তোমারে তারা সেবা যত্ন করতেছে না, কিন্তু কি করুম কও, আমার তো হাত পাও বাঁধা। এক কাম করুম নে, কালকে মায়ের লগে কথা কইয়া আমি দেখি যত তাড়াতাড়ি পারি আমি দেশে আসার ব্যবস্থা করতেছি। তুমি কোনো চিন্তা করো না। সত্যি কথা কইতে কি জানো গো, বিদেশের মাটিতে না আপনজনদের রাইখা থাকুন অনেক কষ্টের। আমারও না এই জায়গায় থাকতে ইচ্ছা করে না, একটা রাত্র আমার ঘুমায় না, আমার খালি তোমার মুখটা দেখতে ইচ্ছা করে। কিরে বাবা, কেমন আছোস? মা, আল্লাহর রহমতে তোমাদের দয়া আমি বেশ ভালোই আছি। মা, তুমি যে আমারে কইছিলা বাজান 3 বছর থাইকা টাকা পয়সা পাঠা, আমি বাজারের 5 তলা মার্কেটটা কমপ্লিট করি। আমি তো টাকা পয়সা ঠিকঠাকই পাঠাইলাম, তুমি 5 তলা মার্কেটটাও কমপ্লিট করলা। তারপরে আমি দেশে আইতে চাইলাম, তুমি আমারে কইলা যে বাজান আর একটা বছর থাইকা যা। তোর ভাইয়ে একটা গাড়ি কিনতে চাইছে, গাড়িটা নামাইবো, 57 লাখ টাকা দাম। আমি আর একটা বছর কষ্ট করে থাইকা তোমারে পাঠাইলাম টাকা, তুমি তোমার পোলারে গাড়িও কিনা দিলা। অহন আমি চিন্তা করতেছি মা, বিদেশে আর থাকুম না, আমি কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে চাই। তুমি কি কও? বাজান রে, এইটা তুই কেমন কথা কইতেছস? এই যে আমাদের বাড়িটা মাত্র একতলা হইছে, আমি চাই আর একটা বছর তুই বিদেশ থাক। আর একটা বছর বিদেশ থাকলে যে টাকা পাঠাবি সেই টাকা দিয়ে এই বাড়িটা আমি 3 তলা ডুপ্লেক্স বাড়ি বানাবো। আমার কত শখ, আর তুই সেই আমার শখ পূরণ না করে দেশে ফিরে আসতে চাস? আচ্ছা বাবা, তুই বলতো কোথায় কোথায় কি আর বিদেশ যাওন যায়? বিদেশ যাইতে গেলে কত টাকা পয়সার প্রয়োজন, এত টাকা সব সময় কি জোগাড় করা সম্ভব? কত দেখি। এই জন্য যখন গেছোস আর একটা বছর, বেশি না বাবা, আর একটা বছর কষ্ট করে থাইকায়। বুঝছি মা, তোমাদের আমি যতই বোঝাই না কেন, তোমরা আমার কষ্ট কোনোদিনও বুঝবা না। আর একটা কথা কি জানো মা, আমি পোলা হইয়া বাধ্য হইলাম কথাটা কইতে। তুমি যে ভালো অভিনেত্রী, ভালো নাটক করতে জানো, এটা তোমার কথা শুনলেই বোঝন যায়। ঠিক আছে, তোমরা যেহেতু চাইতেছো আমি আর একটা বছর থাকি, তোমার আবার ডুপ্লেক্স বাড়িতে ঘুমাইতে হইব, ঠিক আছে, আমি আর একটা বছর কষ্ট কইরা তোমার ডুপ্লেক্স বাড়ির টাকা আমি পাঠাই দেবো, তুমি 5 তলার জায়গায় 10 তলা কইরো। এখন ওই কাজলের কাছে দাও, ওর লাগে আমার কিছু কথা আছে মা। ও বাবা, তোর সাথে আমি কথা বলতেছি, বৌমা সেই সুযোগে ঘরে ঢুকে গেছে। শোন, আসলে বৌমা বুঝতে পারছি আমরা মা ছেলে কথা বলতেছি, তো তার মধ্যে বৌমা থাকতে চায় না। কালকে ফোন দিস, কালকে ফোন দিয়ে বৌমার সাথে কথা বলিস। আজকে তাহলে রাইখে দেই। আচ্ছা ঠিক আছে। ওই হারামজাদি, হ্যাঁ তুই কি ভাবছিস আমার ছেলেরে ফুসলায় ফাসলায় তুই দেশে ফেরত আনবি? আমি বাইচা থাকতে এইটা কখনোই হইতে দিব না। আর ওই তোর উপর এত অত্যাচার করি, এত মার ধর করি, তুই তো মরস না দেখতেছি। তুই কই মাছের জান, কই মাছের জান? আর কখনো যদি এই ফোন দিয়ে আমার ছেলের ফুসলানোর চেষ্টা করস না, তাহলে বুঝতে পারস আমি কিন্তু তোর একবার শেষ করে ফেলাই দেব। বাইচা থাকতে চাইলে আমার কথা মতো কাজ করবি, কখনো ওর ফোন তুই রিসিভ করবি না। যা যা। সাহস কত বড়, হ্যাঁ? আমার উপর টক্কর দাও, ও অত সস্তা না। আমার ছেলেরে কিভাবে দেশের থেকে বিদেশে পাঠানো হয়েছে সেটা আমি ভালো করে জানি, আর বিদেশে কত বছর থাকতে হবে কি না হবে সেটা আমিই বুঝবো। কি রে জমিদারের বেটি, সেই 1 ঘন্টা আগে তোর তরকারি কাটতে দিছি রান্না করার জন্য, এখনো রান্না হয় নাই, এখনো বসে বসে তরকারি কাটিস? কি রে জমিদারের বেটি, কথা বলিস না কেন? চলো, মরে গেল নাকি? আম্মা, বাবু, আম্মা এদিকে আসেন। কি হইছে? আম্মা মনে হয় মরে গেছে। কি বলো তুমি? মরে গেছে মানে? দেখি সরো সরো, দেখ তো। আম্মা হ্যাঁ তো ঠান্ডা দেখি। কি বলতেছস তুই? দেখি আমি দেখি। আম্মা শ্বাস তো নেই না, মারা গেছে মনে হয়। ভাবি এমনি শুয়ে রয়েছে কেন? কি হয়েছে, খালা কথা কন না কে?
হ অপায়া মারা গেছে। জন্মের সময় মায়ের খাইছে, বিয়ের আগে বাপের খাইছে, বিয়ের পর খাইছে স্বামীরে, এখন নিজেরই খাইয়া ফেলাইছে। ভাবি তো এমনি এমনি মারা যায় নাই, মারা গেছে আপনাদের অত্যাচারে। একটা মানুষ রে 3 জন মানুষ মিলে অত্যাচার করছেন, বাঁচবো কেমনে?